আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যালেন্স শিট বের করা শেখাবো। আমি একদম সংক্ষেপে আপনাদের বোঝায় দিচ্ছি। যখন আপনাদের ব্যালেন্স শিট বের করতে হবে তখন ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে অঙ্ক শুরু করবেন। ঠিক আছে? সো আমি মনে করেন ব্যক্তির নাম আমি আমার নিজের নামটাই দিয়ে দিলাম। এমডি MEHEDI মেহেদি HAN ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে ব্যালেন্স শিট শুরু করবেন। ঠিক আছে? এরপরে যেটা বের করবেন মানে ব্যালেন্স শিটের নামটা লিখবেন। ফর এক্সাম্পল স্টক হোল্ডার্স ইকুইটি বের করতে বলা হতে পারে। তাহলে আপনারা লিখবেন STOCK স্টক HOLDER অ্যাশ EQUITY অথবা এখানে ব্যালেন্স শিট লিখে দেবেন BALANCE ব্যালেন্স SHEET অথবা কি ব্যালেন্স শিট লিখে দিবেন। আচ্ছা এরপরে সময়টা লিখে দিবেন ফর দ্য মান্থ অফ ফর সাধারণত এক মাসেরই হয় দ্য মান্থ অফ MONTH মান্থ অফ মনে করেন জানুয়ারি। আমি এটা কিন্তু এক্সাম্পল দিলাম, হ্যাঁ? আপনারা আবার জানুয়ারি লিখিয়েন না। আপনারা অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, এতটুকু তো বুঝতে পারবেন। এটা হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি। প্রশ্নে যেটা চাইবে সেই অনুযায়ী আপনারা সুন্দর করে দিবেন। আচ্ছা আমার হাতে স্কেল নাই। মনে হচ্ছে স্কেল অন্য জায়গায় নিয়ে চলে গেছি। তো আমি এমনি টেনে দিচ্ছি দাগ, হ্যাঁ? টাকার কলাম ২ টাও দিতে পারেন, ১ টাও দিতে পারেন। যদি ২ টা দেন তখন আরকি ক্যালকুলেশন করতে আপনি জায়গা পাবেন না। মানে প্রবলেমও হতে পারে। সেজন্য আপনারা ১ টাই দিবেন। ২ টা দেওয়ার প্রয়োজন নাই। একটা দিলেও কিন্তু হয়। মানে একটা দিলে আপনি ক্যালকুলেশনটা এই জায়গায় ঠিকমতো করতে পারবেন। মানে এখানে একটা কোনো কিছু একটা লিখলেন কমন স্টক, এরপর কমন স্টকের হিসাবটা আপনি এই পুরোটাতে করে এখানে জাস্ট ফাইনাল রেজাল্টটা রেখে দিলেন। আর যখন ২ টা টাকার কলাম দিয়ে দিবেন, তখন কি হিসাবটা করতে ২ লাইনে চলে আসবে। এখানে আবার একটা অ্যামাউন্ট লিখবেন, এখানে আবার একটা লিখতে হবে। আর এখানে ২ টা অ্যামাউন্ট লেখার প্রয়োজনীয়তা নাই। আপনি লিখতে চাইলে লিখতে পারেন, সমস্যা নাই। তো এখানে লিখে দিবেন ACCOUNT অ্যাকাউন্ট TITLES এটা আগেই বলে দিচ্ছি কেন? সরাসরি অঙ্ক করতে গেলে শিক্ষার্থীরা প্রবলেম ফেস করে। বুঝতে পারে না। সেজন্য আগেই বলে দিলাম তাহলে আরকি আপনাদের সুবিধা হইলো। ৫-৭ মিনিট আমার এখানে লাগবে, ১০ মিনিট লাগবে এটা বোঝাইতে। এর পরবর্তীতে প্রতিবার ১০ মিনিট করে কমে যাবে, ২-১ মিনিট করে লাগবে। সো ব্যালেন্স শিট শুরু করতে হয় পেইড ইন ক্যাপিটাল দিয়ে। কি দিয়ে? PAID পেইড ইন ক্যাপিটাল CAPITAL পেইড ইন ক্যাপিটাল দিয়ে। এখন পেইড ইন ক্যাপিটাল ২ ধরনের থাকতে পারে। এর বেশি কিন্তু থাকবে না। ২ ধরনের মধ্যে কি রয়েছে? ১ নাম্বার হচ্ছে COMMON কমন STOCK কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল থাকতে পারে। আরেকটা থাকতে পারে প্রিফার স্টক। হ্যাঁ? তো PREFFERED প্রিফার্ড STOCK প্রিফার্ড স্টকের থাকতে পারে, এর বাইরে থাকবে না। যদি শুধু কমন স্টক থাকে তাহলে কিন্তু এখানে শুধু কমন স্টক আসবে, প্রিফার স্টক আসবে না। শুধু প্রিফার স্টক থাকলে শুধু প্রিফার স্টক আসবে, তাহলে কমন স্টক আসবে না। দুইটাই থাকলে দুইটাই আসবে, কোনোটাই না থাকলে কোনোটাই আসবে না। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল। সাধারণত যেকোনো একটা থাকবে, দুইটাও থাকতে পারে। এরপর এডিশনাল পেইড ইন ক্যাপিটাল লিখতে হবে। হুম? ADDITIONAL এডিশনাল PAID পেইড ইন CAPITAL এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এখন এডিশনাল পেইড ইন ক্যাপিটাল কিন্তু ৩ প্রকারের হতে পারে। হ্যাঁ? তো আমি একবারই লিখে দিচ্ছি। ৩ বার লিখতে গেলে তো অনেক সময় লাগবে। তো ইন এক্সেস EXCESS এক্সেস অফ পার FROM ফ্রম কমন স্টক থাকলে কমন স্টকের, প্রিফার স্টক থাকলে প্রিফার স্টকের, ট্রেজারি স্টক থাকলে ট্রেজারি স্টকের। বা কমন স্টক প্রিফার স্টক থাকলে দুইটা একসাথে হবে, কমন স্টক ট্রেজারি স্টক থাকলে দুইটা একসাথে হবে, প্রিফার স্টক ট্রেজারি স্টক থাকলে দুইটা একসাথে হবে, অথবা আলাদা আলাদাভাবে থাকলে আলাদা আলাদাভাবে। মানে যেভাবে থাকবে সেভাবেই লিখে দিবেন, শেষ। এটাই হচ্ছে মোট কথা। ঠিক আছে? তাহলে এই সবগুলো অ্যামাউন্ট এই হচ্ছে কমন স্টকের এখানে একটা অ্যামাউন্ট আসবে। ঠিক আছে? প্রিফার্ড স্টকের যদি থাকে তাহলে একটা অ্যামাউন্ট আসবে, এখানকার একটা অ্যামাউন্ট আসবে। এই ৩ টা অ্যামাউন্ট একসাথে যোগ করলে যেটা আসবে সেটাকে বলা হয় টোটাল পেইড ইন ক্যাপিটাল। সেটাকে কি বলা হয়? এইটা এইখানে আসবে। টোটাল পেইড ইন ক্যাপিটাল TOT
TAL, টোটাল PAID, পেইড ইন CAPITAL, টোটাল পেইড ইন ক্যাপিটাল। এখন টোটাল পেইড ইন ক্যাপিটালের সাথে পুনরায় যোগ হবে রিটেইন আর্নিং। কি যোগ হবে? RETAINED, রিটেইনড, EARNING, এস, রিটেন আর্নিংস। আচ্ছা, রিটেন আর্নিংস থেকে শুধু একটা জিনিস বাদ হবে, শুধু একটা জিনিসই বাদ হবে, অন্য কোনো জিনিস বাদ হয় না। বাদ হবে কি? কস্ট অফ COST, কস্ট অফ ট্রেজারি স্টক, সংক্ষেপে আমি লিখে দিলাম। ট্রেজারি স্টকটা কিভাবে বাদ দিবেন? ট্রেজারি স্টকটা পারচেস থেকে, PURCHASS, পারচেস থেকে সেলস, পারচেস থেকে সেলস বিয়োগ করে দিবেন, তাহলে কস্ট অফ ট্রেজারি স্টক পাই যাবেন। তো এরপরে এটা যোগ বিয়োগ করে প্রথমকার অ্যামাউন্টটা এখানে লিখবেন, পরের অ্যামাউন্টটা এখানে লিখবেন, প্লাস মাইনাস করলে পুরো অ্যামাউন্টটাই আবার এখানে লিখবেন। ঠিক আছে, এখন আপনাদের অঙ্ক শেষ, অঙ্ক ক্লোজ। শুধু একদম সবগুলো এখন যোগ করবেন, যোগ করে যে অ্যামাউন্টটা বাইর হবে, ঠিক আছে, সবগুলো যোগ করে যে অ্যামাউন্টটা বাইর হবে সেটাকে বলা হয় আমাদের টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি, TOTAL, টোটাল STOCK, স্টক HOLDERS, হোল্ডার্স ইকুইটি, EQUITY। এই হচ্ছে অঙ্ক আপনাদের। শুধু একটা এন্ট্রি কম বেশি হতে পারে কখনো কখনো, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, তবে এর বাইরে সাধারণত নাই। তাহলে আমাদের পেইড ইন ক্যাপিটালে কমন স্টক, প্রিফার স্টক থাকবে, মুখস্থ করতে হবে। এডিশনাল পেইড ইন ক্যাপিটালে ইন এক্সেস অফ পার ফ্রম কমন স্টক থাকতে পারে, প্রিফার স্টক থাকতে পারে, ট্রেজারি স্টক থাকতে পারে, তিনটায় থাকতে পারে, কমন স্টক, প্রিফার স্টক থাকতে পারে, কমন স্টক, ট্রেজারি স্টক থাকতে পারে, প্রিফার স্টক, ট্রেজারি স্টক থাকতে পারে। ঠিক আছে, এরপরে টোটাল পেইড ইন ক্যাপিটাল বের হয়ে যাবে। এর সাথে রিটেন আর্নিং যোগ করে, রিটেন আর্নিং থেকে এর সাথে রিটেন আর্নিং লিখে, রিটেন আর্নিং থেকে কস্ট অফ ট্রেজারি স্টক, মানে ট্রেজারি স্টকে আবার পারচেস থেকে সেলস বিয়োগ করে আপনারা যে অ্যামাউন্টটা পাবেন সেই সবগুলোই যোগ করলে আমরা স্টক হোল্ডার্স ইকুইটি পেয়ে যাব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাস একটু পরেই দিয়ে দিচ্ছি।